রবিন, কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বাবা, বলো। বয়স তো আর কম হলো না, এবার তোমার বিয়ে করা উচিত। আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটি মাশাল্লাহ অনেক সুন্দর। ওয়াও, গ্রেট বাবা। মেয়েটিকে দেখতে চাই। কোন ক্লাসে পড়ে, বাসা কই? তোমার সেম ইয়ারে, তোমার কলেজেই পড়ে। তুমি হয়তোবা চিনো তাকে। রনি খানিকটা অবাক হয়। আমি চিনি? রহিম পকেট থেকে ছবি বের করে দেয়। রনি ছবিটা হাতে নেয়। নিজের প্রেমিকার ছবি থেকে খানিকটা স্তব্ধ হয়ে যায় রনি। আমার পছন্দের মেয়ে, রূপে গুণে সব দিকে সেরা, পছন্দ হতেই হবে। রনি ছবিটা রবিনের হাতে দেয়। রবিনের মেয়েটাকে ভালো লাগে। রনি, কিছু বলো। দেখো, যদি ভাইয়ের ভালো লাগে তাহলে যা ভালো হয় তাই করো। বলেই রনি চলে যায়। রাতে রবিন আসে রনির কাছে। রনি বসে পড়ছিল। রবিন রনির পাশে বসে। তুই তো চিনিস রিমিকে, কেমন সে? কলেজে কি বেশি ছেলে বন্ধু আছে? রিমি খুব ভালো মেয়ে ভাইয়া, ওর মতো মেয়েই হয় না। খুব সুন্দর ব্যবহার তার, যত্নশীল নারী। ওকে যে জীবনে পাবে সে লাকি হবে। ওর ভুল কখনো ওর শত্রু ধরতে পারবে না। যেমন দেখতে মাশাল্লাহ তেমনিই ভালো। ভাইয়ের কথা শুনে রবিনের পছন্দ আরও বেড়ে যায়। তাহলে বিয়েতে হ্যাঁ বলে দিচ্ছি। সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে ওকে। প্রথম দেখাই প্রেমে পড়ে গেছি। লাজুক হেসে বলে রবিন। রনিও একটু হাসার চেষ্টা করে। ভীষণ কান্না পাচ্ছে তার। প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা মনে জ্বালা দিচ্ছে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে রিমি নামটা জলজল করছে। রনি চোখের পানি মুছে কল রিসিভ করে। রনি, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি করব এখন আমি? রনি, কিছু করো তুমি, আমি বিয়ে করতে চাই না। রিমি, আমার কথা শোনো। আমরা সেম ইয়ারে পড়াশোনা করি। আমার জব পেতে, পড়ালেখা শেষ করতে অনেক সময় লাগবে। ততদিন তোমাকে নিশ্চয়ই বাড়ির লোক রেখেও দেবে না, বা তুমি এতদিন আমার জন্য অপেক্ষাও করতে পারবে না। তাই তোমার এখন বিয়ে করে নেওয়াই ভালো। রিলেশনের আগে কেন এই কথা বলনি? আগে কেন এমনটা ভাবনি? কেন তখন সম্পর্কে জড়িয়েছিলে? এত কিছু কেন চিন্তা করনি? তখন আবেগের বশে এত কিছু মাথায় আসেনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি রনি। এখন এভাবে বলো না প্লিজ, আমি শেষ হয়ে যাব। তুমি ছাড়া অন্য কারো কথা আমি চিন্তাও করতে পারি না। এটাই নিয়তি রিমি, আমাদের আলাদা হতেই হবে। তুমি বাড়িতে জানিয়ে রাখো আমি তোমার জন্য অপেক্ষা করব। শুধু একটু সাহায্য করো রনি। এটা হয় না রিমি, তুমি বিয়েটা করে ফেলো। তোমার হবু বর তোমাকে খুব পছন্দ করে, খুব ভালো রাখবে তোমায়। তুমি ছাড়া অন্য কারো কাছে ভালো থাকবো না আমি। থাকবে ভালো। কদিন পর দেখবা আমাকে আর মনেই পড়ছে না। রনি প্লিজ। ভালো থেকো, রাখছি। আশা করবো আমাকে আর কখনো কল করবা না। রনি প্লিজ এমনটা বলো না। আচ্ছা, আমি কথা বলবো তোমার পরিবারের সাথে। দরকার হলে পায়ে ধরে কান্নাকাটি করব। তাদের মন গলবেই, আমাকে মেনে নিবে। রাখো তো, তোমার আজারের কথা শুনতে ভালো লাগছে না। বলেই রনি ফোন কেটে দেয়, আর সাথে সাথে ফোন বন্ধ করে ফেলে। রিমি কাঁদতে কাঁদতে আবার কল দেয়, কিন্তু বন্ধ পায়। ফোন রেখে রিমি কাঁদতে থাকে। রনিও হাঁটুমুড়ে বসে কেঁদে ফেলে। বিয়ের দিন ভাইকে নিজ হাতে সাজিয়ে দেয় রনি। ভাইয়ের সাথে বউ আনতে যায় না, থেকে যায় সে। শেষবারের মতো আবারও কল করে রিমি। আজকে কেন জানি রনির কেটে দিতে ইচ্ছে হলো না। ধরেই ফেলে কলটা। আর একটু পরে আমার বিয়ে। শুভকামনা। তুমি ইচ্ছে করেই হারালে আমায়, জানি একদিন আফসোস করবে, কিন্তু তখন লাভ হবে না। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার মতো আর কোনো মেয়ের সাথে এমনটা করো না। বিয়ে করে সারা জীবন পাশে রাখার প্রতিশ্রুতি দিয়ে মাঝপথে হাত ছাড়ার যে কষ্টটা, সেটা আর কোনো মেয়েকে উপভোগ করিও না। আল্লাহ সহ্য করবে না। বলতে বলতে রিমির চোখে পানি চলে আসে। ভালো থেকো, নিজের যত্ন নিও, রাখছি। বলেই কল কেটে দেয় রিমি। কষ্ট আমারও হচ্ছে, কিন্তু পরিস্থিতির শিকার আমি। তোমাকে এখন বিয়ে করলে কখনোই ভালো রাখতে পারতাম না। জীবনে ভালোবাসাটাই যথেষ্ট না, চাকরিটা বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি বেকার একটা স্টুডেন্ট, বাবার থেকে টাকা নিয়ে নিজের খরচ চালাই। আমার এই টানাটানির জীবনে তোমাকে জড়ালে দুঃখ ছাড়া কিছুই দিতে পারবো না। কিন্তু তুমি আমার ভাইকে বিয়ে করলে সারা জীবন ভালো থাকবে। কত ভালো থাকবে আমার ভাই, তোমাকে খুব সুখে রাখবে। তার ভালো একটা চাকরি আছে। একা একাই বলে রনি, কিন্তু বোকারুনি এটা বুঝতে পারে না সব মেয়েরা টাকার পাগল হয় না। বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরে রবিন। কলিং বেল বাজানোর পরে দরজা খুলে রনি, কিন্তু আশ্চর্য রিমি রনির দিকে ফিরেও তাকায় না। চলে যায় রবিনের রুমে। পেছন পেছন রবিনও যায়। তারপর থেকে রিমি কখনই রনির দিকে তাকিয়ে কথা বলে না। ছোট ভাইয়া কিছু লাগবে এভাবে ফর্মালিটি মেনে কথা বলে। রনি তাচ্ছিল্যে হাসে। এটাই তো জীবন।
রান্নাঘরে এসে আশার গালে চর বসিয়ে দিলেন নাসিমা বেগম। আশার হাত মুচড়ে ধরে কর্কশ গলায় বললেন, তরকারিতে এত লবণ দিয়েছিস কেন? যাতে আমার মেয়ে না খেয়ে স্কুলে যায় সেজন্যই তো, না? তো চাল আমি বুঝি না ভেবেছিস? হ্যাঁ। আশা ব্যথায় আর্তনাদ করে কান্না করতে করতে বলল, বিশ্বাস করো মা, আমি ইচ্ছা করে করিনি। আমি বুঝতে পারিনি তরকারি ও সন্দেশে লবণ বেশি হয়ে গেছে। আশার কান্না শুনে নাসিমা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। এই, একদম ঢং করবি না, তোর ঢং আমি আজ ছুটিয়ে দেব। এই বলে নাসিমা বেগম আশার চুলের মুঠি ধরে তাকে মারতে লাগলেন। বাসায় আশার বাবা আজিজ সাহেব ছিলেন। মেয়ের কান্না শুনে সে রুম থেকে ছুটে বেরিয়ে এলেন। আরে কি করছো? মেয়েটা মরে যাবো তো, ছাড়ো গে। আজিজ সাহেব জোর করে আশাকে নাসিমা বেগমের কাছ থেকে ছাড়িয়ে নিল। আশা ফুফিয়ে কেঁদে যাচ্ছে। তুমি কি মানুষ? এভাবে আমার মেয়েটার গায়ে হাত তুলতে তোমার বুক কাঁপলো না? তোমার এত সাহস হয় কী করে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তোলো? তো কি করব? তোমার মেয়েকে মাথা তুলে রাখবো? তোমার মেয়ের জন্য আমার মেয়েটা ঠিকভাবে খেতে পারে না, ও ইচ্ছা করে খাবার লবণ বাড়িয়ে দিয়েছে। তুমি ওকে রান্না করতে কেন পাঠালে? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি নাসিমা। আমার মেয়ে কোনো কাজের লোক নাকি যে তুমি তাকে দিয়ে ঘরের কাজ করাবে? তোমার এই রূপ আমার সামনে আগে এলো না কেন? আজিজ সাহেব আশাকে ছেড়ে দিয়ে নাসিমা বেগমের মুখোমুখি দাঁড়ালেন। ভুলে যেও না নাসিমা, এই বাড়িতে তুমি আসার জন্য এসেছো। আশা দেখাশোনা করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে, না হলে তোমার আয়া হওয়ার যোগ্যতা নেই। অথচ এই বাড়িতে বউ হয়ে বসে আছো, আমার মেয়ের গায়ে হাত তুলছো। তোমার হাত যে আমি এখন আস্ত রেখেছি, আল্লাহর কাছে শুক্রিয়া করো। আজিজ সাহেবের তেজি রূপ দেখে নাসিমা বেগম চুপ করে গেলেন, তবে মনে মনে ঠিকই ফুটছে। আজিজ সাহেব একজন ব্যবসায়ী, সে বাড়িতে থাকে না সব সময়। আজ সে বাড়িতে আছে, তাই মেয়ের এই হালটা দেখতে পেল। নাসিমা বেগম সচরাচর আজিজ সাহেবের সামনে আশাকে খুব একটা কিছু বলে না, তবে আজ যখন আজিজ সাহেব নিজের চোখে এসব দেখেছেন, সে নিশ্চয় চুপ করে বসে থাকবেন না। নাসিমা বেগম চিন্তিত হয়ে গেলেন। সে নিজের রুমে গিয়ে আশাকে তাড়ানোর বুদ্ধি হাঁটতে লাগলেন। নাসিমা বেগমের নিজের মেয়ে জবা এসে রাগী গলায় বলল, এই মেয়েটার জন্য বাবা তোমাকে এত কথা শোনালো মা, তুমি কিছু বললে না কেন? বলার সময় চলে যাচ্ছে না তো, তোর বাবা যাক, তখন এই মেয়েকে দেখে নেব। আজিজ সাহেব আশাকে নিয়ে আসার রুমে বসে আছে। মেয়ে ব্যথাতুর মুখটা দেখে তার কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মেয়ে সুখের জন্য ভালো থাকার জন্য সে নাসিমাকে বিয়ে করেছিল, কিন্তু তার মেয়েটা যে এতটাই যন্ত্রণা আছে তা আজিজ সাহেব স্বপ্নেও ভাবেনি। আজিজ সাহেব ব্যথাতুর গলায় বললেন, আমাকে এতদিন কিছু জানাসনি কেন মা? আমি তোর কেউ হই না? এভাবে বলো না বাবা, আমি চাইনি আমার জন্য তোমাদের মাঝে অশান্তি হোক। এগুলো কেমন কথা মা? তাই বলে তুই এদের অত্যাচার এভাবে সহ্য করবি? তুই আমার মেয়ে, আমার বাড়িতে তো তুই রাজকন্যার মতো থাকবি, আর এটা তোকে এভাবে চাকর মতো করে রাখবে, তা আমি কিভাবে মেনে নেব? এভাবে আর নয়, আমি তোকে হোস্টেলে পাঠিয়ে দেব। আমি বাসায় সারাদিন থাকতে পারি না। এই নিষ্ঠুর মানুষগুলো তোর সাথে কী করবে আমার ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু বাবা, আমি তোমাকে ছেড়ে কিভাবে যাব? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। হোস্টেলে যাওয়ার কথা শুনে আশা কান্না করে দিল। আজিজ সাহেব মেয়ের ভয় বুঝতে পারছেন। আশা কখনো একা একা কোথাও থাকেনি। আশা এভাবে চলাফেরা করে অভ্যস্তও নয়। আজিজ সাহেব আশার ভয় বুঝতে পেরে বললেন, ভয় পেও না মা, বাবা তো আছি তোমার সাথে। তোমার বাবা তোমাকে একা ছাড়বে না। আমি সিটের জন্য যোগাযোগ করছি। এ বাড়িতে যতদিন আছো সাবধানে থাকবে। আজিজ সাহেব পরের দিন নিজের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর নাসিমা বেগম আশার রুমে তেড়ে এলেন। আশা তখন পড়ছিল, জজ ব্যারিস্টার হওয়ার শেষ হলে এবার ঘরের কাজে একটু হাত লাগান মহারানী। আপনার বাবা তো আমাকে দাসীবাদী এনেছে, সারাদিন আপনার পেছনে পড়ে থাকতে হবে। আশা বইটা বন্ধ করে নাসিমা বেগমকে নরম গলায় বলল, কি করতে হবে বলো আমাকে মা, আমি করে দিচ্ছি। নাসিমা বেগম আশার এ শান্তভাব দেখে আরও বেশি তেতে ওঠেন। কর্কশ গলায় বললেন, আহা, একেবারে বিনয়ের অবতার। বলি এরকম ঢং নিজের বাবার সামনে করিস, আমার সামনে এমন ঢং করতে আসিস না। অলক্ষ্য অপয়া মেয়ে, নিজের মাকে তো খেয়েছিস, এবার আমাকে আর আমার সংসারটাকে খেতে চাইছিস। বাপের সামনে নাটক করে আমাকে খারাপ বানানোর ধান্দা। কিছু বুঝি না ভেবেছিস? তোকে তো আমি ঠিক করে ছাড়বো। এখন গিয়ে থালা বাসন ধুয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন। আশাকে কথা শুনিয়ে নাসিমা বেগম তার মেয়ে জবার রুমে চলে গেলেন। আশা মুখ গোমরা করে রান্নাঘরে চলে গেল। থালা বাসন ধুয়ে রান্না, সকালে নাস্তা বানানোতে লেগে গেল। মা, বাবাকে বলো আমার একটা নতুন ফোন লাগবে, আমার এই ফোনটা পুরনো হয়ে গেছে। নাসিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরিভাবে বললেন, আচ্ছা বলবো, তুই মন দিয়ে পড়াশোনা কর, এসব কিছু তো তোরই, তোকে দেবে না তো আর কাকে দেবে? জবা খুশি হয়ে গেল। গত সপ্তাহে আজিজ সাহেব আশাকে একটা নতুন জামা দিয়েছিল। নাসিমা বেগম না জানলেও সে দেখেছে। আমার না মা, বাবা ওই যে আশাকেই বেশি ভালোবাসে, দেখবে একদিন সব কিছু ওই আশার নামে করে দিয়েছে। গত সপ্তাহে ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে, কই আমাকে তো দিল না কিছু। কথাগুলো বলার সময় জবা মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। নাসিমা বেগম রাগে আগুন হয়ে গেল। তার অগোচরে তাহলে এসব হচ্ছে? সে তেড়ে গিয়ে আশার চুলের মুঠে চেপে ধরলেন। আশা তখন রান্না করছিল। নাসিমা বেগমের এই অতর্কিত হামলায় আগুনের আঁচ লেগে তার হাত কিছুটা পুড়ে গেল। ব্যথায় আর্তনাদ করে উঠল সে। বাপের কাছ থেকে গোপনে গোপনে অনেক কিছু নেওয়া হয়, তাই না? আমার বাড়িতে থেকে আমার নাকি নিচে এত কিছু কাটাচ্ছিস, কি সাংঘাতিক মেয়ে তুই!
আশাকে মারতে দেখে জবা মুখ চেপে হাসছে। তার উদ্দেশ্য সফল হয়েছে। সে নাসিমা বেগমকে রাগিয়ে দিতেই এ কথা বলেছে। নাসিমা বেগম আশাকে মারধর করে চলে গেল। যাওয়ার আগে কড়া গলায় বলল, টেবিলে নাস্তা দিয়ে বাথরুমে রাখা কাপড়গুলো ধুয়ে ফেলবি, ঠং করে গিয়ে আবার শুয়ে থাকিস না। আশা চোখের পানি মুছতে মুছতে খাবার টেবিল সাজিয়ে দিল। আশা সব কাজ শেষ করে নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলো। তার আর সহ্য হচ্ছে না, বারবার তার মায়ের কথা মনে পড়ছে। তার মা বেঁচে থাকলে তার জীবনটা অন্যরকম হতো। আজিজ সাহেব বাসায় এসে সোজা আশার রুমে গেলেন। মেয়ের জন্য সারাদিন চিন্তায় ছিলেন। বাসায় এসে আশাকে শুয়ে থাকতে দেখে মেয়ের পাশে গিয়ে বসলেন। আশা, এই সময় শুয়ে আছিস কেন মা? আশা বাবার ডাকে উঠে বসল। মেয়ের মলিন মুখ আর গালে আঙুলের দাগ দেখে আজিজ সাহেব যা বোঝার তা বুঝে গেলেন। সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়লেন। নাসিমা তোর গায়ে হাত তুলেছে? আশা মাথা নিচু করে বসে আছে। ভেতর থেকে কান্নারা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আজিজ সাহেব আর দ্বিতীয়বার মেয়েকে কিছু জিজ্ঞেস করলেন না। সে রাগী গলায় বললেন, নিজের জিনিসপত্র গুছিয়ে নে, আমরা আমাদের অন্য ফ্ল্যাটে শিফট হবো আজ। কিন্তু বাবা। কোনো কিন্তু না, এ নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি, যা বলেছি তাই কর। আজিজ সাহেব নিজের রুমে গিয়ে দেখলেন নাসিমা বেগম আর জবা বসে গল্প করছে। সে তাদেরকে কিছু না বলে নিজের কাপড় গোছাতে লাগলেন। কি হলো, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি আশাকে নিয়ে বাসা থেকে চলে যাচ্ছি। এখন থেকে আমি আশার সাথেই থাকব। নাসিমা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বারবার আজিজ সাহেবকে আটকানোর চেষ্টা করতে লাগলো। আঙুল তুলে শাসিয়ে বললেন, আমাকে রাগিয়ে দিও না নাসিমা, তাহলে কপালে দুঃখ আছে, সরে যাও সামনে থেকে। আজিজ সাহেব নাসিমাকে সরিয়ে দিয়ে আশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। জবা কাচুমুচু করে এক কোণে দাঁড়িয়ে আছে। নাসিমা বেগম গালে হাত দিয়ে কেঁদেই যাচ্ছেন। আজিজ সাহেব আর আশা নিজেদের নতুন বাসায় খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছে। আশার এখন সময় ভালো কাটে। রাতে আজিজ সাহেব এলে দুজন খুব গল্প করে। এদিকে নাসিমা বেগমের সময় ভালো যাচ্ছে না। বাসার সব কাজ এখন তাকে একা হাতেই করতে হয়। জবা সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত থাকে। নাসিমা বেগমকে কোনো কাজে সাহায্য তো দূর, কিছু বললেই দু চার কথা শুনিয়ে দেয়। নাসিমা বেগম নিজের ভুল হাড়ে হাড়ে বুঝতে পারছেন, কিন্তু তাতে কোনো কিছু পরিবর্তন হবে না। আপনার হাতের চাটা যা হয় না ভাবি, ইচ্ছে করে কাপসহ খেয়ে ফেলি। এত ভালো চা বানান কি করে আপনি? আপনার খাওয়া শেষ হলে আপনি উঠতে পারেন। প্রত্যেকদিন বন্ধুর বাড়িতে কি আপনার? হ্যাঁ, আমি বারবার বলছি, মিরো না থাকলে আপনি আসবেন না। লোকে আমার চরিত্র নিয়ে কথা তুলবে, এটা আমি একদমই সহ্য করতে পারবো না। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দয়া করে বাসায় আসা বন্ধ করুন। আরে ভাবি, রাগ করেন কেন? আমি তো আপনার বাড়িতে শুধু শুধু আসি না, একটা কারণ আছে। কারণটা হলো আপনাকে আমার ভীষণ ভালো লাগে, আপনার সাথে গল্প করতে ভালো লাগে। আর আপনার হাতে চায় তো জুড়িই নেই, ইচ্ছে করে সারাদিন চা খেয়ে বার করে দেয়। একদিন আমি চা বানাইনি, চা বানায় আমার বাসার কাজের মেয়ে। যাজ্ঞা, এটা কোনো ব্যাপার না। কাপে আপনার হাতের স্পর্শ থাকে, তাতে আমার চলবো। আমি সেই স্পর্শ উপলব্ধি করি, আপনি বুঝবেন না। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আপনি উঠুন। আপনার বন্ধু বাসায় ফিরলে তাকে আমি আপনার কাছে যেতে বলবো, তখন ঘন্টার পর ঘন্টা গল্প করেন। আপনি কেমন জানি ভাবি, অন্য বন্ধুর বউরা আমাকে একবেলা রান্না করে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়, আর আপনি না চাইলে 1 কাপ চা পর্যন্ত দেন না। দুপুরের খাবার কথা বলা তো দূরে থাক, আমার বড় ইচ্ছে আপনার হাতে রান্না খাওয়ার। সেই কবে এর থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছি, আপনি একবেলা রান্না করে খাওয়াবেন। এত কিপটামি করেন কেন? হ্যাঁ, এই দেবরটাকে আপনার নরম হাতের রান্না খাওয়ার সৌভাগ্য করে দেন না। আমি এমনই, আপনি দয়া করে এখন বাসায় যান। রোজ রোজ আমার বাসায় এসে পড়ে থাকবেন না। আপনার কাছে থাকতে না পারে, তবে আমার আছে। আমি আপনার মতো আজারে বসে বসে খাই না, অন্যের বাসায় ঘন্টার পর ঘন্টা বেহায়ের মতো পড়ে থাকি না। লাজ শরম আমার আছে, অন্যের মতো নির্লজ্জ নই। অপমান করলেন ভাবি? কোনো সমস্যা নেই। ভাবি তার মিষ্টি কণ্ঠে দেবরকে অপমান করছে, এটাই আমার অনেক বড় পাওয়া। আমি মহান বক্তৃতা হিসেবে গ্রহণ করলাম। বেহায়া দেখেছি, কিন্তু আপনার মতো এত তিতা বেহায়া একটাও দেখিনি। এত অপমান করার পরেও কুকুরের মতো লেজ নাড়াতে নাড়াতে চলে আসেন। কি করব, আপনার মায়া ছাড়তে পারি না যে। আজ আসি ভাবি, আপনার মন মেজাজ খারাপ মনে হচ্ছে। আমি আবার কারো মন খারাপ দেখতে পারি না। থাকেন তাহলে, কাল আবার আসবো। সোহাগ বেরিয়ে যেতে আলো চিৎকার করে কাজের মেয়ে সুভাকে ডাকল। জি ভাবি? কতবার বলেছি এই লোক বাসে এলে চা দিবি না, তারপরও তুই চা দিস কেন? কি করবো বলেন, আসার পর থেকে চা চা বলে চেঁচিয়ে মাথা ধরিয়ে ফেলে। যতক্ষণ না পর্যন্ত চা দিব আমার সাথে ঘ্যান ঘ্যান করবে। এরপর থেকে বাসে এলে ভেতরে ঢুকতে দিবি না, তাহলে ভাইজান আমাকে বাসা থেকে বের করে দিবে। আপনি তো জানেন ভাইজানের কত পছন্দের বন্ধুর সে। এর জন্য এখনও কিছু বলতে পারছি না, তবে পরবর্তীতে ছাড় দিব না কিন্তু। ভাবি, একটা কথা বলবো? বল। ওনাকে আমার ভাল লাগে না, কীরকম যেন তাকায়, নজর ভালো না। আমার কাছে ওনাকে একটু ভালো লাগে না। আমারও ভালো লাগে না, কিন্তু তোর ভাইজানকে বোঝাবো কী করে? উনি আমার কথা শুনতেই চায় না। তার আশকারা পেয়ে পেয়ে দিনকে দিন তার সাহস বাড়ছে।
আশেপাশের মানুষ আর্টসোকে দেখে বিষয়টা, কোন দিনে রটিয়ে দেয় আপনার ওই লোকের সাথে অবৈধ সম্পর্ক আছে। সাবধানে থাকেন ভাবি। সে চিন্তা আমারও আছে শুভা। আমার স্বামীটা যে কবে বুঝবে সব মানুষ ভালো হয় না, ভালোর মুখোশে ওঁত পেতে থাকে কখন সর্বনাশ করা যায়। আপনি ভাইজানকে বোঝান। তোর ভাইজান বুঝলে আমার সব দুঃখ গুছে যেত। বারান্দায় গ্রিলে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আলো। মিলন ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে পাশে এসে দাঁড়ালো। কী ব্যাপার এত চুপচাপ যে? কী হয়েছে আলো? আলো আজ অন্ধকার হয়ে রয়েছে কেন? এমনি ভালো লাগছে না। কী হয়েছে বলো তো? তুমি তখন বললে কি জানি বলবে, এখনও তো কিছু বললে না, চুপ করে রয়েছ। তোমাকে বলে লাভ হবে না, তুমি গ্রাহ্য করবে না। এটা কোনো কথা বললে? তোমার কোন কথা আমি অগ্রাহ্য করেছি? এভাবে বলতে পারলে কষ্ট পেলাম। তোমার বন্ধুকে এই বাসে আসতে মানা করে দিও, আমার তাকে সহ্য হয় না। উনি এই বাসে না এলে আমি খুশি হব। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা হয়েছে বলে তো তোমাকে বলছি। তাকে আমার ভালো লাগে না, তার নজর ভালো নয়। পাশের বাসে টিউশন করাতে আসে, তোমাকে ওর ভালো লাগে, তাই তোমার সাথে গল্প করতে আসে। তুমি ওকে ভুল বলছো না, ও অনেক ভালো ছেলে, ওর প্রতি আমার বিশ্বাস আছে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বন্ধুর বাসে বন্ধু আসবে আমি মানা করি কিভাবে? আমরা বাসে দুটো মেয়ে একা থাকি, আর কোনো পুরুষ মানুষও নেই। মানুষের মন কখন বদলে যায় কেউ বলতে পারে না। যদি কোনো অঘটন ঘটে যায়, এমন কিছু ঘটবে না। আমি মানুষ চিনি। কচু চিনো, তোমার প্রাণের দোস্ত, তুমি পাশে থাকলে আসবে। ভাবির কাছে তো ঘন ঘন আসা যাওয়া করতে হবে কেন? আশেপাশের মানুষ এটাকে ভালো চোখে দেখে না। আমার চরিত্র নিয়ে কথা বলবে। বলবে কি? ইতিমধ্যে বলা শুরু হয়ে গেছে। তোমার হুঁশ ফিরবে কবে? তুমি বেহুদে চিন্তা করছো, উল্টাপাল্টা কিছুই হবে না। তোমার কিছু বলো মানে বৃথার সময় অপচয় করা। মুখ ঝামটা মেরে আলো চলে গেল। মিলন ভেবা চাকা খেয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। সকালে খাবার টেবিলে। তোর ভাবি ওঠেনি? না ভাইজান, ভাবি তো অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়ে, আজকে এখন শুয়ে রয়েছে। ডাকলাম, বলল পরে খাবে, এখন ক্ষুধা নেই। কালকে রাতে কিছু খায়নি, আমার সাথে রাগ করে বসে আছে। তোর কাছে সোহাকে কেমন লাগে? সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি বলবে। একটু ভালো লাগে না, ওনার নজর ভালো না। ভাবির সাথে কীরকম যেন ব্যবহার করে। ওনার হাসি দেখলে আমার পিত্তি জ্বলে যায়, কেমন যেন লুচ্চা লুচ্চা লাগে। আসলে তেমন না, সোহাগ অনেক ভালো ছেলে, আমাকে অনেক সাহায্য করেছে। আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি বললেই হলো ওনার চরিত্রে দোষ আছে। তুই কিভাবে বুঝলি? আমরা মেয়েরা অনেক কিছু বুঝতে পারি যা আপনারা ছেলেদের বোঝার ক্ষমতা নাই। আল্লাহ মেয়েদের এমন একটা অদৃশ্য ক্ষমতা দিয়েছে, যে কোনো ছেলে আমাদের দিকে কোন দৃষ্টিতে তাকায় তা আমরা বুঝতে পারি। বিজ্ঞদের মতো কথা শিখে গেছিস। এভাবে হাসবেন না ভাইজান, রাগ ওঠে। মিলন শুভার কথা শুনে আরও জোরে হেসে ওঠে। শুভা বিরক্ত হলেও মুখে কিছু বলে না। দুপুর 12টার দিকে রুম থেকে বের হয়ে বসার রুমে আসতেই সোহাকে সোফায় বসে থাকতে দেখে আলোর মেজাজ তুঙ্গে উঠে যায়। রান্নাঘরে গিয়ে শুভাকে বলল, এই লোকটা আজকে ভেতরে ঢুকলো কিভাবে? আমি ভেতরে ঢুকতে দিতে চাই নাই, আমাকে ঠেলে থাকিয়ে ভেতরে ঢুকে গেল। আমি সত্যি বলছি, আজকের খবর আছে। কি করবেন ভাবি? দেখতে থাক। আলো বসার রুমে আসতে সোহাগ গলা উঁচু করে কপালে হাত ঠেকিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো। আজকে কেন এসেছেন? কালকের অপমান কি কম হয়ে গেছে? কি যে বলেন ভাবি, ওইরকম একটু আধটু বিষয় নিয়ে পড়ে থাকলে কি চলে? সুশ্রী মুখমণ্ডলের দর্শন পেলে আমি সব ভুলে যাই। আপনি আপনার লিমিট ক্রস করে ফেলছেন। বন্ধু বন্ধুর মতো থাকুন, বন্ধুর বউর সাথে ভাব মারতে আসার কোনো দরকার নেই। কী যে বলেন ভাবি, আপনি 10টা না 5টা না, আমার একটা মাত্র বন্ধুর একমাত্র সুন্দরী বউ। আপনার সাথে কথা না বললে কি চলে? আসল কথা হলো, আপনাকে একদিন না দেখলে আমার অস্থির অস্থির লাগে, তাই তো বেহায়া হয়ে যায়। কথাবার্তা সাবধানে বলুন। ওরে বাবা, ভয় পেয়েছি। ছোট বাচ্চা ছেলেটা জীবন নেবেন নাকি? এভাবে ভয় দেখেন কেন? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এদিকে এসে আমার পাশে বসুন। যা বলার এখানে বলুন। আপনি আমার পাশে না বসলে আমি বলবো না, আর কথাটা না বলে আমি আপনার বাসা থেকে যাবও না। আলো বাধ্য হয়ে কিছুটা দূর থেকে সোফায় বসে পড়ল। কথাটা হলো, আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আপনি প্লিজ মিলনকে ছেড়ে আমার কাছে চলে আসুন, আমি আপনাকে অনেক সুখে রাখবো। লম্পট, আমার আগেই বোঝা উচিত ছিল, তোর মতো লুচ্চা মানুষ লুচ্চামি ছাড়া আর কিছু করতে পারে না। হাত ছেড়ে বলছে। প্লিজ ভাবি, আমার পরিস্থিতিটা বুঝুন। আলো জোর করে হাত ছাড়িয়ে নিয়ে পা থেকে জুতা খুলে সোহাগের গালে ঠাস ঠাস করে জুতার বাড়ি মেরে বসল। কুত্তার বাচ্চা, তো সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার? এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে যা, নয়তো তোকে আমি আরও কতগুলো জুতার বাড়ি দেবো। তোর পরিবার তোকে এই শিক্ষা দিয়েছে? আমার বাসায় এসে আমার সাথে নোংরামি করিস? আমাকে কি তোর থার্ড ক্লাস মহিলা মনে হয় নাকি, নাকি পতিতা মনে হয়? ছেলে পেলে গলায় ঝুলে পড়বো,
আমার ইজ্জতের দাম আছে। তুই কি এখন এখান থেকে যাবি নাকি আরও 2টা জুতোর বাড়ি খাবি? ঘরে মা বোন নেই তোর? দুশ্চরিত্রা। আর কখন আমার বাসায় পা রাখলে পা কেটে ফেলবো, হারামজাদা। সোহাগ মাথা নিচু করে বের হয়ে গেল। শুভা রান্নাঘর থেকে ছুটে এলো। কি হয়েছে ভাবি, চিৎকার করছেন কেন? ওই লোকটাকে পেলে আমি চিন্তা কবর দেব। কি করেছেন উনি? লম্পট লোকটা আমার হাত ধরেছে। কি এত বড় সাহস? আপনি ফল কাটার ছুরিটা নিয়ে আসতে পারেন নাই? যে হাত দিয়ে আপনার হাত ধরেছে সে হাত কেটে ফেলতেন। কষে একটা জুতোর বাড়ি মেরেছি। মানুষের বাচ্চা হলে জীবন আর আমার সামনে আসবে না। আলো থরথর করে কাঁপছে, তবে একটু শান্তি লাগছে যে শরীরের জোর দিয়ে গালের জুতা বাড়ি মেরেছে। আবার আফসোসও হচ্ছে কেন আরও 2টো দেয়নি। দুশ্চরিত্র মানুষদের এভাবেই শায়েস্তা করতে হয়।